चलती थी, कितना खुश था मैं माँ। जब मैं घबराया तब तो अपनाया, तेरी चुनरी ही साया था माँ। मेरे रग रग में तेरा नाम है माँ, तू ही मेरे दिल की सांस हो माँ। तंदानी नारे तारी नंदारो तारे नारे नो, हे नंदानी नारे तारी नंदारो तारे नारे नो। सपनों को खोए हैं, अपनों को खोए हैं, इनको इंसाफ मिलता नहीं। खून भी बह गया, चैन भी उड़ गया, डर मिटाने वाले कोई नहीं। तुझे को इनके खुदा बन के रहना है, तुझको करता हूँ मैं यकीन। तंदानी नारे तारी नंदारो तारे नारे नो, हे नंदानी नारे तारी नंदारो तारे नारे नो। तंदानी तारी नंदारो तारे नारे नो, हे नंदानी नारे तारी नंदारो तारे नारे नो। कोख के रथ में मुझे रख कर चलती थी, कितना खुश था मैं माँ। जब मैं घबराया तब तो अपनाया, तेरी चुनरी ही साया था माँ। मेरे रग रग में तेरा नाम है माँ, तू ही मेरे दिल की सांस हो माँ। तंदानी नारे तारी नंदारो तारे नारे नो, हे नंदानी नारे तारी नंदारो तारे नारे नो। सपनों को खोए हैं, अपनों को खोए हैं, इनको इंसाफ मिलता नहीं। खून भी बह गया, चैन भी उड़ गया, डर मिटाने वाले कोई नहीं।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, এবার দেখি আপনাদের আমলনামা কি কি করলেন। গ্রুপ 1 প্রথমেই তো গলত। এই যে গ্রুপ 1 কে কে ছিলেন? গ্রুপ 1 লিডার কোথায়? আসসালামু লিডার আলাইকুম। হচ্ছে সাবমিট হচ্ছে স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো একটু স্লো মানে লোডিং হচ্ছে স্যার। আমার তো স্যার সাবমিট হচ্ছে অলরেডি, একটু যদি 2 মিনিট সময় দিলে আমারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু এখন কেন ক্লাসের টাইমে কেন আগে করেননি কেন সাবমিট? একটু নেটওয়ার্ক ইস্যু ছিল সারাদিনে কম বেশি, সো আমার সাবমিশন একটু প্রবলেম হচ্ছিল বারবার। আমি কয়েকবার আচ্ছা, কয়জনের সাথে চেক হয়েছে, মানে ইন্টারভিউ কয়জনকে নিয়ে করছেন? আমি হচ্ছে মেইনলি আমার গ্রুপে আলোচনা করেছি, প্লাস হচ্ছে বাইরে থেকে একজন কি হচ্ছে মানে কমপ্লিট করেছে আমারটা। ও আচ্ছা আচ্ছা। স্যার, আমরা যারা গ্রুপ পাইনি স্যার। গ্রুপ পাননি কেন? ক্লাস করেননি কেন গত ক্লাসে? এটা হচ্ছে আপনাদের পানিশমেন্ট, আপনাদের গ্রুপে নিব না। ক্লাস করেননি কেন সেটা আগে বলেন, তারপরে গ্রুপ পরে আসছে। স্যার, স্যার আমার ইউনিভার্সিটির এক্সাম চলতেছে তাই করতে পারিনি। স্যার অফিসে স্যার একটু লেট করে আসছে স্যার, ক্লাসটা করা হয়নি, জ্যাম ছিল। আচ্ছা, জ্যাম থাকলে এখন অনলাইনে ক্লাস করতে তো জ্যাম লাগে না, আপনি যে কোনো জায়গায় বসে জয়েন করতে পারেন। এটা ফোনে জয়েন করতেন তাও তো হয়তো অ্যাটলিস্ট ইনফর্ম থাকতেন বিষয়গুলোতে। আচ্ছা, আর কে কে ছিলেন না গ্রুপে? স্যার আমি ছিলাম না। আমিও ছিলাম না, আমিও থাকতে পারি নাই। হ্যান্ড রাইজ করেন সবাই, যারা যারা গ্রুপে নাই হ্যান্ড রাইজ করেন এখানে। আচ্ছা, 3 জন। Okay. গ্রুপ 2 এখন 4 জন করছে, সুন্দর। দেখি একটু। মাইক অফ করেন সবাই। কোশ্চেন গুলো চেঞ্জ হবে, হ্যাঁ, এগুলো যখন ডিফারেন্ট প্রজেক্ট আসবে তখন চেঞ্জ হবে। আপনাদেরকে জাস্ট ইউজ টু করা এটার সাথে। এখানে ভুলভাল যা হোক সমস্যা নাই, আপনারা ডাটা কালেক্ট করতে পারেন কিনা এটাই হচ্ছে বিষয়। তো যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন সেকেন্ড প্রজেক্ট করতে গেলে দেখবেন যে এটা আরো অনেক সুন্দরভাবে গুছায় হবে আর কি। আচ্ছা, এগুলো কেন আবার? এগুলো তো টার্মস, এগুলো এখানে আসবে কেন? এখানে জাস্ট কোশ্চেন থেকে শুরু হবে।
গ্রুপ 3 তে 3 জন কেন?
ট্রেন্ডিং কন্টেন্ট। সো আমরা সবসময় ট্রেন্ডি যে স্কিল সবগুলা আপনার যে প্ল্যাটফর্ম আছে সবগুলাই আপনার কি করে ট্রেন্ডিং যে বিষয়গুলো সেগুলো বেশি টপ লিস্টে নিয়ে আসে। হ্যাঁ, সো টপ লিস্টে যদি নিয়ে আসে সম্পর্কে যে বিষয়গুলো বেশি সার্চ করা হচ্ছে যেগুলো ট্রেন্ডিং আছে, সো ওই ট্রেন্ডিং কন্টেন্টগুলো আপনি চাইলে আপডেট পিক রাখতে পারেন। সো সেটা আমরা খুব সাইড করতে পারি, করতে পারি স্পেসিফিক্যালি ফুড টেস্টিং করতে পারি, ডিসকাস করা অথবা সোশ্যাল মিডিয়াতে রেগুলারলি ফলো করেন, সেটা আপনি মোটামুটি ঠিক আছে আইডিয়া। এরপর আমাদের যে জিনিসটা তো এটা বেসিক্যালি হচ্ছে আপনার এটা বেসিক্যালি হচ্ছে আপনার সো এটাও বেসিক্যালি সেখানে আপনার যে অডিয়েন্স এদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে যাতে তারা ফুল ভিডিওটা দেখে। ইনফ্লুয়েন্স করার প্রসেস যেমন আমাদের আইডিয়া সব যদি এখানে ইন্ট্রো নাই, নাম টাম কিছু নাই কেন? এখানে কোশ্চেন করার যে প্যাটার্ন সেটা এরকম হবে যে ইউজাররা আসলে ধরেন আপনার হচ্ছে কি মানে ভার্চুয়ালি বুকগুলো রেন্ট করে দেয়, তারপরে তারা এটা পড়বে, তারপর আবার ফেরত দেবে, এরকম হচ্ছে আপনার টপিক বা আপনার আইডিয়া। তাহলে তাদের কাছে যেতে হবে যারা আসলে বুক লাভার বা বইগুলো পড়তে পছন্দ করে কিন্তু কোনো ইয়ার সাথে ক্লাবের সাথে বা লাইব্রেরির সাথে তারা অ্যাটাচ না বা বুকগুলো কালেক্ট করতে পারে না ঠিকভাবে, তাদের কাছে যেতে হবে এবং তাদের পেইন পয়েন্ট গুলো বের করে নিয়ে আসতে হবে কোশ্চেনের মাধ্যমে। যে প্রবলেমটা আসলে কি, মানে অ্যাকচুয়াল প্রবলেমটা আসলে কি হচ্ছে তাদের সাথে, ওইটাকে বের করা। আপনি তো এখানে মানে আপনি সব বলে দিচ্ছেন, এরকম হয়ে গেল আর কি। এটা আরো গুছাইতে হবে, সুন্দর করতে হবে কোশ্চেন প্যাটার্ন। এখানে ইয়ে আছে, এই ডাটাগুলো দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। প্রবলেমটা হচ্ছে আপনারা আপনাদেরকে প্যাটার্নটা দিছিলাম, ওইটাও যদি ভালো করে পড়তেন, প্যাটার্নটা ওইভাবে সুন্দর করে সাজানো ছিল, কোশ্চেন প্যাটার্ন অনেকে পড়েন নাই ঠিকভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটাও দেখেন নাই, ভিডিওতে অনেকবার করে বিষয়গুলো ক্লিয়ার করে দিছি, তো এক কথা বারবার বলা যাবে না। গ্রুপ 6 7 লিডার তো খবর নেই। এরা দেখবেন হচ্ছে
সেটা কিন্তু একটা প্রসেস। আর যে চ্যানেল গুলো মনে করেন যে আমার অনেকেই কিন্তু শুরু থেকে যে তারা এই বিষয়ে ভিডিও বানাচ্ছে প্রথম থেকে বলে দেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্টস। এটা কিন্তু প্রথম থেকে কন্টেন্ট আবার যদি ইম্পর্টেন্ট কোনো মেসেজ পাওয়ার থাকে আপনাদেরকে এটাও বলছিলাম যে শুরুতে কি করবেন, শুরুতে তার ইউজার পার্সোনাটা বের করতে হবে যে কে সে। তো সবাই এই যে একদম টেল মি অ্যাবাউট ইউরসেলফ এগুলো দিয়ে শুরু করছেন। বুঝি না আপনারা কি আমার কথা বোঝেন না নাকি? সেটা আপনি আইডিয়া করতে পারবেন। আপনি চাইলে যদি লাভ থাকে, আপনি যদি হচ্ছে কন্টেন্ট বেস বা আপনি ভালো এক্সারসাইজ করে কথা বলতে পারেন, তখন আপনি ব্যাকলিং সেটার জন্য আপনি ফেসবুকে যাবেন বা আগে শেয়ার করেন। তো এই সিচুয়েশন সেই ওই বিষয়টা জানার জন্য আপনার ভিডিওতে দেখতে তো সেটা একটা প্রসেস হতে পারে। আমার যে ভিডিওটা সেটা সোশ্যাল শেয়ার রাইট। সো সেটা হতে পারে রেডিট নামে যে প্ল্যাটফর্ম, অনেকগুলো আছে। সো রেডিট প্ল্যাটফর্মে চাইলে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনি কনসেপ্ট শেয়ার করতে পারেন। এটা সুন্দর হয়েছে, গ্রুপ মেম্বার অ্যাড করে দিয়েছে এখানে। এখানে লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে যেহেতু আপনারা ইউজার পার্সোনা বের করে ফেলছেন, পুরো ডাটা দরকার না থাকলেও আপনি জাস্ট এখানে একটা বায়োগ্রাফি নিতেন, তাহলে অ্যাটলিস্ট বোঝা যেত, কানেক্ট করতে পারতেন আর কি। এটা দ্বারা আপনি কি বুঝবেন এই লাইনটা দ্বারা? যখনই ইন্টারভিউ নেবেন ওই সময় ইউজার পার্সোনাটা করে ফেলতে হবে শুরুতেই, তারপরে আপনি ইন্টারভিউ শুরু করবেন। তো যেহেতু আমরা এই ক্লাসে আগের ক্লাসে ইউজার পার্সোনাটা হার্ডলি আমরা সবাই করলাম একেবারে ডেডিকেটেড ভাবে, সেই জন্য আমি বলছিলাম যে এখানে ফুল ডাটা দরকার নেই, তবে মিনিমাম একটা তথ্য থাকতে হবে ইউজারের, ঠিক আছে, যাতে করে বোঝা যায় বা কানেক্ট করতে পারেন যাতে করে। তার মানে হচ্ছে আপনাকে হচ্ছে এখন আমরা যে বিষয়গুলো বললাম, আমরা আপনার ইউটিউবের যে মার্কেটিং সোর্স বা ভিডিওটাকে অ্যাকচুয়ালি ভিউ জেনারেশন একমাত্র অ্যাসিউ প্রপোর্শন করতে হবে। সো আপনাকে এটা জিনিস মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বলি, সেটা আপনি কি করতে পারেন। আমরা আজকে বর্তমানে সেই যে আপনি ছবিটা আপলোড করতেছেন, আপলোড করার চেষ্টা আপনি আমার ফ্রেন্ডস যারা আছে তাদেরকে আমি লিখতে শেয়ার শাকির মাহমুদ সিফাতিরা তো আছে, শারমিন সুলতানা, লুনা। ওকে, ক্লিনিক অ্যাক্সেস উনি কিছুটা, তাও তো একদম শর্টলি আরো বড় করতে হবে। ইউজার বিহেভিয়ার আপনারা কি রেকর্ড করছিলেন? এখানে লেখেন তো, কমেন্টে লেখেন তো। So we compare content quality এখানে লেখেন যে আপনারা ডাটাগুলো নেওয়ার সময় রেকর্ড করছেন কিনা, এখানে মেসেজে লেখেন। রেকর্ড করছেন অনেকে, হ্যাঁ ঠিক আছে। এক মিনিট।
কিন্তু আপনাদের কাছে যে সিগন্যালটা যাচ্ছে সেটা কি সিগন্যালটা অবশ্যই বুঝতেছে আপনি একটা অডিয়েন্সের কথা শুনছেন সেটা কি রিভিউ বুঝতেছে রিভিউ বুঝতেছে আমি বলতে চাচ্ছি না তার মানে কি মার্কেট করা সম্ভব সো এটা যদি সেগুলো হয়েছে আমাদের এডিসিওর ইনক্রিজ করা যায় যে আপনার ভিডিওটা কনফিডেন্ট সো এটা কিন্তু আমাদের এটা এত শর্ট কেন? Just আপনাকে কি প্রপার অ্যাসিডা মেইনটেইন করতে হবে আর যদি নন কন্টেন্ট স্কিল যদি আপনি কাজ করেন বেস আপনি যদি ভালো করতে তাহলে আপনি যদি আপনার নলেজ থাকে আপনি কারণ আমার স্কিল কোর্স আপনি আছে কোর্স সাইড আপনি আছে কুইরা তারপরে হচ্ছে ডিজিয়া এক্সপোর্টিং হচ্ছে ওয়ার্ডপ্রেস যেটা রিগ্রুপমেন্ট দিয়ে করে ব্লগ মানে যে সাইটগুলো আছে সেগুলো শিখে তাহলে সেটা আপনাকে আরো বেশি আপনার সুবিধা হবে Okay, I'm sorry. I understand. You need to have a problem. Automatic how many circles I can put on here? ঠিক আছে। আচ্ছা, যারা অলরেডি করছেন ঠিক আছে, বাট বিষয়গুলো আমি সুন্দর করে বুঝাই দিছিলাম। সো এটা মানে যেভাবে বলছি ওভাবে হয় নাই জিনিসটা। কারণ এখানে আমরা বের করব কি সেটা সেটা আসলে করেন না। কোশ্চেনটা চেঞ্জ করতে বলছিলাম, আপনারা যা পাইছেন ওটাকে অনেকে ওইটাই ইউজ করছেন বা ওই প্যাটার্নটাকে বেস করে করছেন আর কি, নিজের মাথাটাকে ব্যবহার করেন নাই। এটা হচ্ছে প্রবলেম। ইউএক্স পার্টটাই হচ্ছে এরকম, আপনার মাথা ব্যবহার করতে হবে, হ্যাঁ, নিজেরটা, অন্যেরটা না। তো যার যে টপিক ছিল সেই অনুযায়ী যদি কোশ্চেন প্যাটার্নটা রেডি করা যায় তো তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো একটু পারফেক্ট হতো। সেটা করেন নাই। এই বিষয়গুলো আমি লাস্ট ক্লাসে ভিডিওটা দেখবেন, সবাই আবার দেখবেন। যদি ভিডিও নাই দেখেন তাহলে এই ভিডিওগুলো দিয়ে লাভটা কি আপনাদের? হ্যাঁ, তাহলে তো ভিডিও দেওয়া যাবে না, কারণ একজন মানুষও ভিডিওটা দেখেন নাই। যদি দেখতেন তাহলে এরকম হতো না, ডাটাগুলো আরো সুন্দর হতো। ক্লাস শেষে সবকিছু তো মনে থাকবে না, স্বাভাবিক জিনিস। অনেক কথাবার্তা হয়, কয়টা মনে রাখবেন? আপনি তো রোবট না, বা আপনি তো বিদ্যাসাগর না যে একদম একবার শুনে সবকিছু মুখস্থ হয়ে যাবে। এই জন্য ভিডিওটা দেওয়ার কারণ হলো বারবার শুনবেন, নোট করবেন, আবার শুনবেন, পজ করবেন, এভাবে করে করে ক্লাসটাকে রিকভার করতে হবে। তো ভিডিওটা বারবার দেখতে হবে। গত ক্লাসের ভিডিওটাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, রিপিট করার কোনো ওয়ে নাই। আমরা সামনে যাচ্ছি। আচ্ছা, অ্যাটলিস্ট যারা করছেন, ভুল হোক, ভালো হোক, খারাপ হোক, তাদেরকে তো থ্যাঙ্কস দিতেই হয়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। দেখবেন যে যারা করছেন পরবর্তীতে আরেকবার করলে দেখবেন আপনাদের অনেক কিছু ইমপ্রুভ হয়ে যাবে। বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে কোন কোশ্চেন করে আমাদেরকে চ্যালেঞ্জটা বের করতে হবে, ইউজাররা কি কি চ্যালেঞ্জ ফেস করতেছে আসলে আমার এই টপিকের উপরে, সেটা বের করার জন্য আমাকে আসলে কি জিজ্ঞেস করতে হবে, কোন টপিকে কথা বলতে হবে। এটা তখন দেখবেন 2-3টা প্রজেক্ট করলে বা সেকেন্ড টাইম প্রজেক্ট করলে আপনাদের মাথায় চলে আসবে। প্যাটার্নটা ওইভাবে সাজানো হবে। এই প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এটা একটা এক্সাম্পল। এটাই ব্যবহার করতে হবে বা এটাই সব জায়গায় ইউজ হবে, এটা ভাবলে বোকামি করবেন। বিষয়গুলো বলে দিছি আমি। তো এটাকে নিজের মতো করে সাজাতে হবে। হ্যাঁ, 3 ভাবে করা যায় বলছিলাম, কেউ একজন বলেন তো, লিখেন এখানে। ইন্টারভিউ প্রসেস বা টাইপ 3টা ছিল, দেখি কে পারে। কমেন্টে লেখেন তো এই টাইপ 3টা কি কি লেখেন।
length বলে ভালো হবে। না, এটা না। আবার বেশি হয়ে যায়। user তখন গোল হয়ে যায়। এই যে এটা, হ্যাঁ, স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড। তাহলে ওই স্ট্রাকচার্ড প্যাটার্নটা মানে এটা স্ট্রাকচার্ড কেন হয়েছে বা এই টাইপের মধ্যে কেন ফালানো হয়েছে এটাকে, আর আপনি আগে থেকে জানেন যে আপনি আপনার কি ডাটা লাগবে, সেটার উপর বেস করে আপনার কিছু কোয়েশ্চেন প্যাটার্ন আগে থেকে স্ক্রিপ্টেড করা। এখন আপনি জানেন যে কি লাগবে, সেটা জেনে যদি ভুল তথ্য নিয়ে আসেন তাহলে মানে আপনার পিছনে কোম্পানি বা টিম ইনভেস্ট করবে না। তখন আপনি যখন যাবেন ফিল্ডে আপনার একটা একটা ইনভেস্টমেন্ট থাকবে আপনার পিছনে ডাটা কালেক্ট করার জন্য। সেখান থেকে যদি উল্টাপাল্টা ডাটা নিয়ে আসেন আপনার তো চাকরি থাকবে না, টিম থেকে আপনাকে নক আউট করে দিবে। বুঝতে পারছেন না? So, তো এই জন্য মাথা খাটাইতে হবে, এখানে এইগুলো শেখানো যায় না। ক্লু গুলো বলে দিছি, এর বাইরে আর কোনো ওয়ে নাই শেখানোর, বা আর কোনো ভাবে আসলে করা যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের ব্রেইনটাকে ব্যবহার না করবেন। তো এই ছিল বিষয়। ওই যে টাইম পাইনি, টাইম না পাইলে তো কিছু করার নাই, অনেকেরই টাইম সমস্যা, এইটা সলিউশন তো আমার কাছে নাই। যদি টাইম না পান সেটা যদি এখানে এসে বলেন, সেটা কি মানে বলেন তো, হাস্যকর না ব্যাপারটা? আপনি জব করবেন, বিজনেস করবেন, স্বাভাবিক না? সবাই তো এটার সাথে, কেউ তো ফ্রি থাকে না, টাইম তো বের করতে হবে। আপনি সারা রাত দিন তো জব করেন না, একটা সার্টেন টাইম আপনি বিজি থাকেন। আপনি কি বলবেন 24 ঘন্টা আপনি বিজি? ইম্পসিবল, কোনো মানুষই 24 ঘন্টা বিজি থাকে না। ঢাকা শহরে যে জবগুলো, যদি আপনি একেবারে নিম্ন লেভেলে জবও করেন, সর্বোচ্চ 10 ঘন্টা থেকে 11 ঘন্টা ডিউটি হয়, এর বেশি না। আর মোটামুটি মিড লেভেলের বা ভালো মানের জব হলে 8 ঘন্টার উপরে ডিউটি হয় না। তার মানে অনেকটা সময় কিন্তু আপনার হাতে আছে। লাস্ট ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ঘুমান কখন। মিনিমাম আপনার ঢাকা শহরে যারা থাকেন 1টা 2টা এমনিতেই মোবাইল টিপতে টিপতে বেজে যায়। তাহলে আপনি চিন্তা করেন, যদি আপনি ডিনার করেও বসেন, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় পাচ্ছেন প্রতিদিন রিসার্চ করার জন্য। মনে হয় না যে 10 মিনিট বা 20 মিনিট সময়ও দেন আপনারা? হ্যাঁ, সবাই না, অনেকেই দেন সময়। বাট মনে রাখবেন, এই সেক্টরে ভালো কিছু করতে হলে আপনার ইউএক্স এ ভালো করতে হবে। ইউএক্স ভালো হলে ইউআইটা ভালো হবে। যদি ভাবেন আপনি ইউআই নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে এই সেক্টরে কিছু করতে পারবেন না, আপনি অন্য কিছু নিয়ে ভাবতে পারেন। অর্থাৎ ইউআই ইউএক্স ব্যাপারটা অন্যরকম, এখানে দুইটাই থাকতে হয়। যদি এমন হয় যে আপনার ক্যারিয়ারটা ইউআই নিয়ে করতে চান, করতে পারেন, অবশ্যই ইউআই নিয়েও করা যায় ইউএক্স বাদ দিয়ে। তবে ইউএক্স এর নলেজ যদি না থাকে তাহলে ইউআইটা আপনি বুঝবেনই না। যখন ইউএক্স রিসার্চ করে ডাটা দিবে, আপনি ওটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন না। ভিজুয়ালাইজ করতে গেলে আপনার উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝবেনই না যে কিছু, যে কিসের ডাটা এটা, কিভাবে করবো, এটা মাথায় আসবে না। যাই হোক, সেক্টরটা অনেক বড়, কিন্তু এখানে অলস মানুষদের কোনো জায়গা নাই, এরা কিছুই করতে পারে না লাইফে, বিশেষ করে ইউআই ইউএক্স এ এসে। কারণ এখানে যাদের ব্রেনস্টর্ম করার মতো এতটুকু যোগ্যতা নাই বা এতটুকু ধৈর্য নাই, তারা, তাদের জন্য এই সেক্টর না। তারা অন্য কিছু করতে পারেন যেখানে মাথা খাটানো লাগে না, সবকিছু অটোমেটিক হয়ে যায়, ওইসব জায়গায় যেতে পারেন, ওইগুলো কোর্স করতে পারেন, সমস্যা নেই। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা ক্লাস করেন না। এখন প্রতিটা ক্লাসটা একরকম না, কিছু ক্লাসের টপিক হয়তো বা সিরিয়াস কম বা ইম্পর্টেন্ট কম হবে, কিছু ক্লাসের টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, স্বাভাবিক জিনিস। কারণ গত ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট ছিল, অনেকেই জয়েনই করেন না, গ্রুপে অ্যাড করেন না, ইন্টারভিউ কি জিনিস সেটাই বোঝেন নাই। তো এখন আপনাদেরকে কে বোঝাবে বলেন তো? এই ওই ক্লাসের টপিক কে ক্লাসে বোঝানো সম্ভব? তাহলে আজকে ক্লাসের টপিক কে বোঝাবে, কখন বোঝাবো? এগুলো মাথায় রাখতে হয়। একটু মানে মানে কি বলবো, এভাবে বলতে হচ্ছে, কিছু করার নেই আমার আসলে। তো এখনো সিরিয়াস না হলে কবে হবেন?
মানে আপনাদেরকে এভাবে আপনারা তো বাচ্চা না যে আপনাদের সাথে রাগারাগি করতে হবে, ঝাড়ে দিতে হবে, মেরে মেরে কাজ করাতে হবে। সবাই হচ্ছে ম্যাচিওর। তো আমি চাই সবাই যাতে ভালো করেন এখানে। এখন সেটা যদি এরকম হয় 11 মার্কার ঠেলে ঠেলে কাজ করানো লাগে, তাহলে তো প্রবলেম। তাইলে এই ব্যাচ থেকে মানে খুব ভালো কিছু আশা করা যাচ্ছে না আসলে। ওকে, আচ্ছা এই কজন দেখেন, তাও তো অনেকজন, এদেরকে গ্রুপে অ্যাড করাইতে হবে। গ্রুপ থেকে অনেকে বাদ পড়বে আজকে। আচ্ছা, রিফাত আর রিমি, যারা যারা হ্যান্ড রাইজ করছেন আপনারা এখন কনফার্ম করবেন যে আপনারা কয়টা ক্লাস মিস করবেন, কয়টা ক্লাসে অ্যাসাইনমেন্ট করবেন, বলেন। স্যার মিস হবে না স্যার। আচ্ছা, ঠিক আছে, বাকিরা? ভাইয়া নেক্সট থেকে আর মিস হবে না। ঠিক আছে, বাকিদের মিস হবে তাই না? না স্যার মিস হবে না। মনে থাকে যেন, হ্যাঁ। স্যার স্যার আমি হ্যান্ড রাইজ করেছিলাম মূলত ওই রাজীব ভাই একটু সিক, তো এই জন্য অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারেনি। হয়তো কালকের মধ্যে করে দেব। জি স্যার, এটা বলার জন্য আমি হ্যান্ড রাইজটা করেছিলাম। তাহলে এই করে ফেলেন। রাজীব সাহেবের সাথে কথা হয়েছে, উনি হসপিটালে ছিল। হ্যাঁ ভাইয়ের সাথে আমারও কথা হচ্ছে, তো ওনারটা সাবমিট করে দিবে স্যার। সমস্যা নেই স্যার। গ্রুপ 7 এর যে লিডার যারা আপু আছেন, যারা আজাদ, উনি স্যার আমাদের সাথে কালকে হচ্ছে গিয়ে পুরো মিটিং সেশনে মানে ইন্টারভিউ নিয়েছে। আমার ক্লাস হচ্ছে শাহানাজাদপুর। উনি বললেন সাবমিট করেছেন, এখন লোড হচ্ছে কিনা উনি ক্লাসেও স্যার জয়েন করতে পারছেন না বললেন। ওই ওনার তো কোনো ডাটাই নাই এখানে। স্যার এখন নেটওয়ার্ক ইস্যু কারো কিনা বলতে পারছি না, মানে ওনার বলছে ক্লাসেও জয়েন করতে প্রবলেম হচ্ছে, অনেকক্ষণ নাকি ট্রাই করছে। যারা না, জি জি এটা যারা, ঠিক আছে, ওনাকে সেফ জন্য রাখলাম, সমস্যা নেই। আচ্ছা, ওনাদেরকে একটু অ্যাড করি। আফসানা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে স্যার আমি আফসানা সাদেক, আমি গ্রুপ 1 এর সাথে কথা বলছিলাম স্যার। এটা আমার কাছে সত্যি একটু কঠিন লাগতেছে, বুঝতে একটু সময় লাগবে, কিন্তু স্যার আমি অবশ্যই চেষ্টা করব সবকিছু মানে ক্লাসটা দেখার জন্য এবং সাবমিট করার জন্য। ঠিক আছে, যা যা আপনি দিবেন। হ্যাঁ, এই যে আপনি তো গ্রুপ 1 এ ছিলেন। ও আপনি লাস্ট ক্লাস করছেন, তারপর ক্লাস করছেন। আচ্ছা, জি। গ্রুপ 1 এর তো কোনো সাবমিশনই নাই, এটা কারণ কি বলেন তো? কারো কোনো? স্যার আমি আমাদের কিন্তু একটা মেসেঞ্জারে 4 জনের সাথে কথা বলছি। এখানে হুমায়রা আপুর সাথে, হুমায়রা বিনতে মিজান ওনার সাথেও কথা বলছি, আদিত্য রয় ওনার সাথেও কথা বলছি, কিন্তু ওনারা কেউ সময় দিতে পারছে না। আর আমিও একটু বুঝতে সমস্যা হচ্ছে। তারপরে আমি বলছি যে আমরা কথা বলি, আমরা কনভারসেশনে কথা বলি, তারপরে আপনার নেন। তারপর উনি বলতেছে যারা কেউ তো সময় দিতে পারছে না, তারপর এই জন্য আমিও কোনো কথা বলতে পারছি না। আচ্ছা, তাহলে আপনার হাতে সময় আছে কিনা সেটা বলেন। জি স্যার, সময় আছে, আমি হাউসওয়াইফ, তারপর আমি সময় বের করে নিচ্ছি। আপনাকে আমি অন্য গ্রুপে দিয়ে দিচ্ছি তাহলে, হ্যাঁ। আর ওনারা এখানে থাকুক, এটা হচ্ছে ক্রস। আপনাকে গ্রুপ 2 তে দিয়ে দিই। ওনারা অ্যাক্টিভ আছে, 4 জন খুব ভালো করছে, ওনারা সবাই সাবমিট করছে। এখানে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপ 2 তে। আপাতত এখানে থাকেন। যারা সাবমিট করে তাদের কাছ থেকে কিছু হলো আমার একটু জানা হবে বা শেখা হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আমি আব্দুল্লাহ জাবের, গ্রুপ 1 এ। আমি তো কারোর সাথে কানেক্ট হতে পারিনি স্যার। ঠিক আছে, পরে দেখতেছি ওগুলো, আগে গ্রুপ ঠিক করেন। হুমায়রা আসমা, আপনি কি গ্রুপে জয়েন আছেন কোনোটাতে? না স্যার, জয়েন নাই। ক্লাস করেননি কেন সেটা বলেন তো। লাস্ট ক্লাস জয়েন দিছিলাম, 10 মিনিট হওয়ার পর কারেন্ট চলে গেছিল আর জয়েন দিতে পারি নাই। 10 মিনিট। ঠিক আছে, আপনাকে গ্রুপ 3 তে দিয়ে দিচ্ছি। আপনি নোট রাখবেন, হ্যাঁ, নাহলে ভুলে যাবেন কোন গ্রুপে আছেন। এই গ্রুপের লিডার যিনি আছে ওনাকে একটু নক দিবেন, অথবা গ্রুপ লিডার যদি থেকে থাকেন ওনাকে কানেক্ট করে নেবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আমি আজকে আবার এই ফাইলটা শেয়ার করব না, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে নূরজাহান। স্যার আমি যারা স্যার আমি তো একটু বাইরে আছি, তো আপনি যারা নূরজাহান? জি স্যার, মানে আমার আম্মুটা দিয়ে লগইন করেছি আমি তো। স্যার নূরজাহান যারা না। নূরজাহান যারা না ভাই, স্যার আমি মাহমুদ আজাদ যারা। স্যার আমি একটু বাইরে আছি,
আমি স্যার সাবমিট করেছিলাম কিন্তু অন্য ফোল্ডারে চলে গিয়েছে। এই আমি জন্য তো খুঁজে স্যার এটা পাইনি। আমি আবার বাসায় যে আমি আবার সাবমিট করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। একটু আগে কি যেন নামটা ছিল, নূরজাহান। জি স্যার। 4 5 আপনাকে 7 এ দিয়ে দিচ্ছি জারার গ্রুপে। নূরজাহান। সোহাগ, আপনিও জয়েন না ইয়া গ্রুপে নাই? ঠিক আছে। এটা রেসপন্স করেন, হ্যাঁ সোহাগ সাহেব, রেসপন্স না জি করলে স্যার। এটাতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ আমি আছি স্যার। আরিফ আনসারি আছেন? স্যার। ঠিক আছে। এরপর রিফাত আরা। স্যার জি ভাইয়া। সোহাগ ভাইয়ের নাম রিয়াজ সোহাগ মনে হয়, RIA হবে, RIJI দিয়েছেন। ও সরি। ভাই আমাকে কি কোনো এক্সিস্টিং গ্রুপে দেয়া যায়, যে গ্রুপ অ্যাকচুয়ালি অ্যাক্টিভ, দেন আমার জন্য খুব সুবিধা হতো। আচ্ছা তাহলে এটা নোট করে তারপরে একটু আমাকে মনে করে দিন। হ্যাঁ জি জি স্যার। আগে একটু ই করে নিচ্ছি সবাইকে। ওকে। ওকে। আচ্ছা 5 জন আছেন এখানে। 5 জন থেকে রিফাতকে আলাদা করে ফেলছি, আর 4 জন এখানে থাকবেন। আপনাকে কোন গ্রুপে দিব? রিফাত। ভাই আপনি আপনার সাজেস্টেড যে কোনো। ঠিক আছে। এই গ্রুপে অ্যাক্টিভ, বাট এখানে সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, একজন অ্যাক্টিভ না। এখানে দিব তাহলে 2 জন ফিমেল থাকলেন একসাথে একটা গ্রুপে। জি ভাই স্যার। আচ্ছা তাহলে 6 জন হয়ে গেল, সমস্যা নেই। আচ্ছা এই পার্সন গুলো আস্তে আস্তে বাদ হয়ে যাবেন। আর গ্রুপ 4 এটা থাকবে না, গ্রুপ 4টা 6 পুরোটাই নাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি 6 থেকে বলতেছি, গ্রুপ 6। বলেন। ভাইয়া আমাদের মিটিং হয়েছিল, মানে আমি একটা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম। আর আমাদের গ্রুপে আরেকজন যে ছিল মাহি ভাইয়া, ওনার হচ্ছে দাদি মারা গেছে। উনি 4-5 দিন হয়তো ক্লাস করতে পারবে না, প্লাস যোগাযোগ করতে পারবে না, এরকম আমাকে একটা মেসেজ দিছে আর কি। আর একজন আছে, ওনার কাছ থেকে আমি কোনো আউটপুট পাই নাই। উনি লিডার ছিল, প্লাস দেরি হয়ে যায় দেখে আমি আসলে সবাইকে ইন্ডিভিজুয়ালি নক করছিলাম, নক করে করে মিটিং এর জন্য ইয়া দিছিলাম। কিন্তু একটা ভাই আমার সাথে যোগাযোগ করছিল, তার সাথে মিটিং হয়েছে, কিন্তু সেও আর কি ব্যস্ততার কারণে আমাদের আসলে ওইটা আচ্ছা আপনি কইরা হচ্ছেন হওয়া উঠে নাই। তারপর আমরা আজকে মাহফুজ। রাত্রে আবার বসবো বলছি। জি জি জি, আজকে রাত্রে আবার বসবো। সেটা সেও জব করে, আমিও জব করি। তো আমি বলছি যে আমরা টাইম ম্যানেজ করে আমরা আবার বসবো, বসে আমাদের ইয়াগুলা ইন্টারভিউ সেশনটা আমরা ইয়া করব, কমপ্লিট করব। আপনি হচ্ছেন গ্রুপ 9, হ্যাঁ মাহফুজ গ্রুপ 9। ওনাদের জি, সাথে জয়েন আমার করে সাথে যে ওনাদের সাথে ভাইয়াটা কানেক্ট ছিল, করে ওই ভাইয়াটার নাম হচ্ছে সানাউল্লাহ, মোহাম্মদ সানাউল্লাহ। না, আগের গ্রুপ বাদ, নতুন গ্রুপ। আপনি হচ্ছেন গ্রুপ 9 এ আছেন এখন। এই ফাইলটা আবার দিব, এটা আবার দেখে ওনার সাথে কানেক্ট হবেন। আর ডিঅ্যাক্টিভেট বা যারা
রেসপন্সিভ না তাদেরকে রাখা হচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সময় কম। গ্রুপ 8 থেকে বলছিলাম। এখানে স্যার আমাদের আমার হাতে হচ্ছে সময় কম, আপনারা বুঝতেছেন না। এইগুলো নিয়ে পড়ে থাকলে বাকি কাজ কখন করব আমরা? স্যার বেসিক আমার জিনিস একটু অ্যাসাইনমেন্ট আসলে আমি দিতে পারি না, আমার সারাদিন কারেন্ট ছিল না, তো আর ইন্টারভিউ অ্যারেঞ্জ করা লাগছিল গত 2 দিন, তো আমি ওইভাবে আসলে সময় করতে পারিনি স্যার। আমি রাতেই করে দিয়ে দিই স্যার আমার অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে গ্রুপ 1 থেকে। স্যার আমাদের গ্রুপের তো মেম্বার অনেক কমে গেছে, আর কোনো ফিমেল মেম্বারও নাই। স্যার আমার গ্রুপটা একটু গ্রুপ সাফল করে 1 দিলে আমার জন্য ভালো হতো। জি স্যার। আপনিও তো করেন নাই, আপনি বলছিলেন আপলোড হচ্ছে, হয়েছে এখন? ফরম্যাট কিছু রেডি করে রেখেছিলাম স্যার, বাট বাকিদের কোনো রেসপন্স পাইনি, তাই আমি স্যার কমপ্লিট করতে পারিনি শেষ পর্যন্ত। ঠিক তো আছে, এই আপনাকে কয়দিন আমি রেগুলার মেসেজ দিয়েছি, বাট হচ্ছে আজকে মানে 3-4 দিন পর আজকে গিয়ে সবার রেসপন্স পেয়েছি। না, আজকে তো রেসপন্স পেলে হবে না। জি স্যার। কোথায় দিব আপনাকে? গ্রুপগুলো একটু ভারী হয়ে যাচ্ছে, সমস্যা নাই। গ্রুপ 8-এ দিলাম। হ্যাঁ, বলছি হুমায়রা আপু, গত গত পরশুদিন রাতে কিন্তু রেসপন্স করেছিলাম আমি। গ্রুপ কিন্তু আজকে ক্রিয়েট করা হয়েছে। গ্রুপ কিসের গ্রুপ? আলাদা করে মেসেঞ্জার গ্রুপ করছেন নাকি? জি, এটা তো না করছিলাম, কেন করছেন? না অ্যাকচুয়ালি প্রথমে আমরা আসলে মানে কানেক্টেড হতে লেট করেছি, জিমেইলের মাধ্যমে আসলে আমাদের একটা প্ল্যাটফর্মে আসলে কানেক্টেড হতে হয়েছে। আমি তো ওইটাই বলছি, গুগল মিটে কানেক্ট হয়ে আপনারা ইন্টারভিউ করবেন বা ডিসকাশন করবেন, সবকিছু এখানে হবে। গ্রুপ খুলতে হবে কেন? এটা অফিস থেকে রেস্ট্রিক্ট করা, সেটা তো আমি অ্যানাউন্স করে দিলাম। আপনারা ক্লাসে জয়েন করে মানে কিছুক্ষণ থাকেন আবার চলে যান, বিষয়টা হচ্ছে এরকম। ফুল ক্লাসে থাকেন না, হয়তো জয়েন থাকে বাট ক্লাসটা শুনেন না ভালো করে, অ্যাক্টিভ থাকেন না। এইটা হচ্ছে ফলাফল। মানে এইগুলো করার কারণে আপনারা অনেক কিছু মিস করে ফেলেন। সমস্যা নেই, মিস করেন, অসুবিধা নেই, ওটার জন্য লুজার আপনিই হবেন। কারণ বললাম না, এগুলো নিয়ে বারবার পোক করার মতো সময় থাকবে না আমাদের হাতে। আচ্ছা, আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, যারা ক্রস, এদের কোনো রেসপন্স থাকলে থাকবে, না থাকলে না, এদের নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু যারা করছেন, হ্যাঁ, তারা ভালো করে করবেন, যাতে করে বাকি জিনিসগুলো প্রপার সাবমিশন হয়। হ্যাঁ, কারণ আপনাদের বলছিলাম স্যার, ওই আমার কারেন্টটা ছিল না দেখে আমি করতে পারি নাই স্যার। আমি কিছুক্ষণ পরে করে দিয়ে দিব স্যার। সমস্যা নেই, আপনারটা তো ওই করলাম। গ্রুপ 8 কোন গ্রুপে? এটা গ্রুপ 8। গ্রুপ 8 স্যার, শাবাব। জি স্যার। ঠিক আছে, ওকে। ভাইয়া গ্রুপ 9 কে একজনকে লিডার দিয়ে দেন ভাইয়া, ওই কাউকে দেওয়া হয়নি। নাইনে দেওয়া হয়নি ওকে। গ্রুপ লিডার কাজ একটু বলে দিচ্ছি। আপনার কাজ হলো সবাইকে কানেক্ট করা। এটা ফেসবুকে যেভাবে কানেক্ট করেন না, সুন্দর কাউকে দেখলে যেভাবে কানেক্ট করে ফেলেন, ওইভাবে করবেন আর কি। তো মেসেঞ্জারে সবার সাথে কানেক্ট হয়ে যখন মিটিং করবেন, সবাই একটু ডিসকাস করে নিন যে সুইটেবল টাইম কোনটা, সবাই ফ্রি আছে কখন, আগামী ক্লাসের আগে মিটিংটা করে নেবেন। মিটিং প্রসেসটা জানার জন্য প্রিভিয়াস ক্লাস দেখে নেবেন। আর গ্রুপ লিডারের কাজ হবে মিটিং এ জয়েন করানো সবাইকে। উনি হচ্ছে কি করবে, একটা মিটিং লিংক ক্রিয়েট করবে গুগল মিটের, ওইটাকে এই 4 জন বা 5 জনের ইনবক্স করবে। করলে তারা কি করবে, সেম টাইমে জয়েন করে মিটিংটা কমপ্লিট করবে। আবার বলছি, প্রসেসটা যদি আপনি মিস করে ফেলেন বা না বুঝেন, তাহলে ভিডিও দেখবেন লাস্ট ক্লাসে। এখানে আমি রিয়াজ সোহাগ ওনাকে দিয়ে দিচ্ছি গ্রুপ লিডার, তাহলে আপনি হচ্ছে সবাইকে কানেক্ট করে নেবেন। ওকে, ঠিক আছে। এখানে আর সময় দেওয়ার যাবে না, আমরা একটা স্লাইড দেবো এখন। ইউএক্স ল, আজকে থিওরি, শুধু থিওরি হবে। অনেক কিছু শিখছেন, এর মাঝখানে কিছু ল সম্পর্কে জানতে হবে। ইউএক্স এর কিছু ল আছে। ওকে,
আপনি কোন গ্রুপে? মাহবুবুর রহমান, এই যে আপনি 9-এ আছেন, গ্রুপ 9। আর এই ফাইলটা আপনি ইয়ার থেকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আবার ওটাকে দেখে নিন। সবাই একটু আবার দেখে নেবেন। তাহলে 1, 4, 6 তিনটা গ্রুপে কোনো রেসপন্স নাই। এরপর 5-এ 2 জন। আচ্ছা, 5-এ কিছু মানুষ নিয়ে আসা যায়। কোন গ্রুপ বেশি আছে দেখি, কয়জন আছে এখানে? স্যার আসসালামু আলাইকুম। 5-এ যেটা হচ্ছে, কালকে আমাদের সাথে 2 জন পার্টিসিপেট করছে, কিন্তু আজকে কেন ওনারা আসলে সাবমিট করেনি এটা বুঝতে পারতেছি না। কারণ লাস্ট টাইম কালকে যে ওনাদের সাথে আমরা গ্রুপ ডিসকাশন করলাম 4 জনই, তো আমরা 4 জনই প্রেজেন্ট ছিলাম। কিন্তু এখন গ্রুপ 5-এ ওনাদেরকে, এটা? জি জি স্যার, গ্রুপ 5-এ আমরা 4 জনই ডিসকাস করছি। কিন্তু যেটা হচ্ছে টপিকসটা নিয়ে মানে এখন ওই 2 জনকে আর রিচ করতে পারতেছি না, এটাই হচ্ছে কাহিনী আর কি। কিন্তু কালকে ওনারাও ছিল 2 জনও। আচ্ছা, ওনারা কি ইন্টারভিউ করছে রিভার্স করে? জি 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 স্যার, আমরা একজন আরেকজনের 4 জনেরই পুরো ইন্টারভিউ করেছি। সমস্যা, ওনারা রেসপন্স না করলে তো কিছু করার নাই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওনাদের ডাটা ওনারা সাবমিট করবে। আপনাদের লিডারের কাজ হচ্ছে কি সবাইকে একটা মিটিং এ নিয়ে আসা পর্যন্ত, এরপরে সে রেকর্ড করে তার মতো করে সে ডাটাগুলোকে ই করবে, নোট করবে। ওকে স্যার, জি। আচ্ছা, এভাবে থাকুক, এটা নাড়াচাড়া না করে যেভাবে আছে থাকুক এভাবে। কিছু গ্রুপে বেশি আছে, কিছু গ্রুপে কম আছে, আপনারা ওইভাবে ম্যানেজ করে নিন। 2-1 জন একটু বেশি আছে, অসুবিধা নেই। গ্রুপে লোকজন বেশি থাকলে ডিসকাশন করতে সুবিধা হয়, অপিনিয়ন পাওয়া যায়, বা ভুল হলে এক একজনের মতামত এক এক রকম হয়, অনেক কিছু শেখা থাকে। আচ্ছা, এখানে দেখেন এটা স্লাইডটা মিউট করে দিই। আচ্ছা, তো আমরা শুরু করি। ইউএক্স ল। এই ল বলতে কি বোঝায়? অর্থাৎ কিছু রুলস আছে যেগুলো আসলে ফেমাস যে ডিজাইনার আছেন বা ইউএক্স রিসার্চার আছেন তাদের কাছ থেকে চলে আসে এবং এগুলো ফেমাস হয়ে গেছে, এগুলো একদম এস্টাবলিশ হয়ে গেছে। এস্টাবলিশ কিছু জিনিস আছে যেগুলো ল আকারে এগুলোকে করতে হয়, অবয় করতে হয়। এখন অনেক ল আছে ইউএক্স এর, তার মধ্যে যেগুলো মানে মিস করা যায় না বা যেগুলো আপনার প্রোডাক্টের মধ্যে রাখা জরুরি, যেগুলো না রাখলে ওই প্রোডাক্টটা আসলে গ্রামাটিক্যালি পারফেক্ট হবে না, সেই জিনিসগুলোই মূলত এখানে রাখা হয়েছে। এটা তাদের সাথে শেয়ার করব। ওকে, আচ্ছা, প্রথমেই আসি ভন রেস্ট্রফ ল। এই লটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এটা দেখে অনেকটা বুঝতে পারতেছেন হয়তো বা। এখন এই লটা আসলে কি, আপনারা অনেক ওয়েবসাইটে এরকম কার্ড গুলো দেখেন, হয়তো বা মনে হয় যে এটা এমনিতেই এরকম রাখছে, একটু মানে হাইলাইট করার জন্য একটু বড় রাখছে। দেখা যাচ্ছে 3টা কার্ড আছে, সব সাইলেন্ট, যা বলে সেটা
আচ্ছা, এখানে ছিলাম। তো দেখেন এইটাকে হাইলাইট করার জন্য কিছু একটা ইউজ করা হয়েছে। এখন কি ব্যবহার করছে? সেটা হচ্ছে আকৃতি একটু বড় আছে সবগুলোর থেকে, এবং এটার ভিতরে বাটনের কালারটা সবার থেকে ডিফারেন্ট। তো সেই সাথে উপরে দেখেন একটা শেপ ব্যবহার করছে, যেটাকে যেই শেপটা ব্যবহার করার ফলে এখানে এই পেজে আসার পর সাথে সাথে আপনার ওইটার উপরই চোখটা চলে যাবে। তাহলে ধরেন এই তিনটা হচ্ছে আপনার প্রাইজের একটা লিস্ট। এটাতে ধরেন স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা হচ্ছে আপনার এটা স্টার্টার প্যাকেজ, এটা ধরেন স্ট্যান্ডার্ড, এটা হলো প্রিমিয়াম, এরকম। তাহলে আপনি চাচ্ছেন এই প্যাকেজটাকে প্রমোট করতে, বা আপনি চান সবাই যাতে এইটাকে যাতে সাবস্ক্রাইব করে, এরকম। বলে কি হলো, এটাকে হাইলাইট করলেন। এখন এখানে আসার পর ইউজারদের চোখটা এখানে যাবে, সে কিন্তু প্রথমে এটাই দেখবে। এবং যেহেতু এটা হাইলাইট করা, অনেক সময় দেখা যাবে এটা নিয়ে নিবে সে, কারণ তার মাইন্ডটাকে ওইভাবেই কনভার্ট করা হচ্ছে আর কি এই হাইলাইটের মাধ্যমে। তো যখন সে দেখবে পপুলার, সবাই এটাই নিচ্ছে, আমিও এটা নেই, সে ওইটাই ভাববে আর কি। হ্যাঁ, যে পপুলার তখনই হয় যে সবাই যখন একই জিনিস বারবার ইউজ করে, তখনও তো এটা ফেমাস হয়, পপুলার হয়, তাই না? তো ওই হিসাবে যখন এটাকে হাইলাইট করে দিলেন, তখন কেউ চাইবে যে আমি আসলে এটাই নেই, আমি এটাও নিব না, এটাও নিব না, এটার কস্ট অনেক বেশি, এটার কস্ট একদম কম, ফ্যাসিলিটিসও কম, এখানে যা আছে আমার চলতে, আমি এটাই নিব। অর্থাৎ এখানে জাস্ট অ্যাট্রাকশনটাকে গ্র্যাব করা, এবং সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। এখানে সবসময় যে আপনাকে বাটনের কালার চেঞ্জ করতে হবে, উপরে এরকম লিখে দিতে হবে, তারপরে সাইজ বড় করতে হবে, এভাবেই যে করা লাগবে ওয়ান রেস্ট অফ ল, এটাই যে ল, বিষয়টা এরকম না। আপনি যে কোনো ভাবে করতে পারেন, সেটা এটার ভিতরের ফিল কালার চেঞ্জ করে করতে পারেন। অর্থাৎ আইডিয়াটা আপনার ভিতর থেকে আসতে হবে, কোনো না কোনো ভাবে এটাকে আপনার হাইলাইট করে দিতে হবে। এখন যে কোনো আইডিয়া ব্যবহার করে এটা করতে পারেন। এরপর আসি হিগস ল। এটা আরেকটা ডিফারেন্ট ল। এটা হচ্ছে দেখেন এই যে সার্চ বার, তাই না, একেবারে কমন একটা জিনিস, ওয়েবসাইটে ঢুকলে আপনার সার্চ বার গুলো পেয়ে যান। এটা একটা ল, এটা একটা রুলস আর কি, কমন একটা ল বা আইন। এটা কেন ইউজ করা হয়? কারণ হলো একজন ইউজার সার্চ বারের মধ্যে কি খুঁজবে, যেটা খুঁজবে সেটা অলরেডি দেওয়া আছে কোনো না কোনো জায়গায়। তারপরে আবার সার্চ বার কেন দেওয়া? কারণ হচ্ছে একজন ইউজার যাতে কম সময় ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বা দ্রুত তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারে, সেজন্য মূলত সার্চ বার দেওয়া, তার গোলে পৌঁছানোর জন্য তাকে সহজ করে দেওয়া। এখন ধরেন সে, এটা ফাইবারের একটা এক্সাম্পল, ফাইবারে সে ধরেন লোগো ডিজাইনের গিগ সে খুঁজতে চায়, সেখানে সে অর্ডার করবে। লোগো ডিজাইন হয়তো বা কোনো না কোনো জায়গায় গিগগুলো স্টোর করা আছে, তাহলে সে তো এখান থেকে নিতে পারে, গিয়ে খুঁজে খুঁজে এখান থেকে নিতে পারে। ওইটা খুঁজতে গিয়ে তার দেখা যাচ্ছে 20 মিনিট সময় চলে যাবে স্পেসিফিক যেটা চায় সেটাতে। এখানে দুইটা লাইন লিখে দিলে এক ক্লিকে তার সামনে চলে আসতেছে, 1 সেকেন্ডেরও কম সময়। তো দেখেন সেম জিনিস ইউজারকে ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, তার টাইম কনজিউমটাকে রিডিউস করার জন্য এই সার্চ বারটা ব্যবহার করে কি করলো, মানে কতটা ইজি করে দেয়া হলো তার এই ইউজটাকে। মানে এটাই মূলত হিগস ল, যে কম সময় ব্যবহার করে বা কম এফোর্ট দিয়ে বেশি পরিমাণে তথ্য পাওয়া বা বেশি পরিমাণে ডাটা ওখান থেকে উদ্ঘাটন করা, এরকম বিষয়টা আর কি। এটা হচ্ছে হিগস ল। তো দুইটা ল আপনারা জানলেন, ভন রেস্ট্রফ এবং হিগস। আচ্ছা, এরপর আরেকটা ল হলো জিগার্নিং। এটার কারণটা কি বা এটা কি জন্য ইউজ করা হয়, এটাও আরেকটা ইম্পর্টেন্ট। অনেক সময় ওয়েবসাইটে যখন আসেন, কিছু টাস্ক থাকে না, টাস্ক ধরেন আপনি কোনো একটা বই পড়তেছেন,
ওখানে একটা টাস্ক আপনি পারফর্ম করতেছেন, ওয়েবসাইটে এসে এটা ব্লগ পড়তেছেন বা আপনি ব্রাউজই করতেছেন। হ্যাঁ, তো এখন যদি আপনার সামনে কোনো ধরনের মানে ইন্ডিকেশন না থাকে যে আপনি ব্রাউজ করতেছেন আর কতক্ষণ ব্রাউজ করলে আপনি এটা একদম শেষে গিয়ে পৌঁছাবেন, এটা যদি আপনার ইন্ডিকেশন না থাকে আপনি কিন্তু কনফিউজ থাকবেন যে আচ্ছা ব্রাউজ তো করতেছি, নিচে যাচ্ছি, কতক্ষণ করবো বা আর কতটুকু বাকি আছে, কতটুকু ব্রাউজ করলে আমার প্রোডাক্টগুলো দেখা শেষ হবে অথবা আমার পড়াটা শেষ হবে। আপনি ধরেন 3 পেজ পড়ে ফেলছেন, এখন বাকি গল্পটুকু পড়ার জন্য আপনাকে কয় পেজ আরো পড়তে হবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা পার্সেন্টেজ, অর্থাৎ এখানে একটা ভিজুয়াল ইন্ডিকেশন দেওয়া আছে। যখন আপনি এখানে পারফর্ম করবেন, যতটুকু কমপ্লিট হবে ওইটুকু দেখা যাবে আপনি হয়তোবা এই ব্লগটাকে 80% পড়া কমপ্লিট করছেন, আর 20% বাকি আছে। তখন কিন্তু মেন্টালি আপনি প্রস্তুত যে 20% পড়ার জন্য আমার খুব বেশি সময় লাগবে না, বা 20% আমি পড়বো। যখন দেখা যাবে এটা কোনো ইন্ডিকেশন নাই, তখন আপনি কনফিউজ, হয়তো পড়তে পড়তে আর ভালো লাগতেছে না, আপনি বের হয়ে গেলেন, নিচে না দেখি বা একটু স্টাডি না করে আপনি বের হয়ে গেলেন। তো ওইটা ইন্ডিকেশনটা থাকলে তখন আর হয় না, ডিসিশন নেওয়া যায় যে আমি কি বাকিটা পড়বো, বা পড়লে অনেক বেশি পড়তে হবে নাকি অল্প পড়তে হবে, অথবা আমি নিচে যাব কতটুকু বাকি আছে, বা আমি এখন মানে কতটুকু ভিজিট করলাম, কতটুকু ভিজিট করা বাকি আছে। হ্যাঁ, ধরেন আপনি 50% ভিজিট করে ফেলছেন ওয়েবসাইটে, এটা কিন্তু এখানে আপনি একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছেন ওই জিনিসটাই। তাহলে এই লটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ক্লায়েন্টের যে পারফরমেন্স থাকবে সেটা একটা ভিজুয়াল ইন্ডিকেশন দেওয়া। সেটা যে কোনো কিছু হতে পারে, শুধু এটাই না, যে কোনো কিছু। এটা আরো একবার আসবে অন্য একটা লয়ের মধ্যে, সেটা একটু ডিফারেন্ট ভাবে, আপনারা যেটা ভাবছেন না ওই রকম আর কি। অনেকে যে মাথায় যে কোশ্চেনটা নিছেন এখন, করার দরকার নেই, ওইটার সলিউশন আছে। জোকাবস ল, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, জ্যাকবস ল আর কি। তো এটা কি জিনিস, এটা মোটামুটি কমন বলতে পারেন। সেটা হলো এটা হচ্ছে কমন কিছু জিনিস ব্যবহার করা, জ্যাকব ল। অর্থাৎ ধরেন এখানে যে এক্সাম্পলটা যে দেখতে পাচ্ছেন, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের সাথে একটা আইকন আছে যেটা দেখে বোঝা যায় আইকনটা আমাকে ওইটাই রিপ্রেজেন্ট করে যে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার এই প্রোডাক্টটা কি হবে, লিস্টিং হবে, উইশ লিস্টে চলে যাবে। অর্থাৎ আমরা শপিং মলে বা সুপার শপে গেলে কি করি, একটা ট্রে ব্যবহার করি বা একটা ট্রলি ইউজ করি, ওইখানে আমাদের যা যা দরকার একটা একটা করে ওখানে নিয়ে যাই, নিয়ে একসাথে বিল পে করি, তাই না? অনেকগুলো জিনিস একসাথে বিল পে করি। তো এখন আপনি চাইলে একটা একটা করে বিল পে করতে পারেন, তাহলে একটা প্রোডাক্ট নেবেন, আবার কাউন্টারে যাবেন, বিল পে করবেন, আবার আসবেন, আবার কি করবেন। তো এইটা না করে যদি এমন হয় সবগুলো প্রোডাক্ট কালেক্ট করলাম, দেন একসাথে বিল পে করলাম, সেটার জন্য মূলত এই অ্যাড টু কার্ড ইউজ করা হয়। এগুলো আপনারা জানেন কমন জিনিস। তাহলে দেখেন অ্যাড টু কার্ডের অ্যাকচুয়াল যে ব্যবহার সেটা কিন্তু আইকন ব্যবহার করে আপনাকে আপনার সামনে প্রেজেন্ট করা হয়েছে, রিপ্রেজেন্ট করছে। এখন অ্যাড টু কার্ডের আইকন কি হয়, এই ধরনের আইকনই হয়। তো এখন আপনি কি করলেন, এমন একটা আইকন ব্যবহার করলেন একেবারে ডিফারেন্ট, যেটা অ্যাড টু কার্ডের কনসেপ্টের সাথে যায়ই না, কোনোভাবেই এটা ম্যাচিং হয় না। তখন ইউজাররা এসে কিন্তু কনফিউজ হয়ে যাবে, কারণ তারা ইউজ টু কোনো একটা আইকনের সাথে বা কোনো একটা জিনিস দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ, ওইটাকে যদি হঠাৎ করে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেন, তখনই তারা ওইখানে ক্লিক করতে ভয় পাবে বা ক্লিক করবে না ওইখানে। এজন্য এই জোকাবস লটা এরকম কিছু যে ইউজাররা যেই জিনিসগুলো ব্যবহার করতে অভ্যস্ত ওই জিনিসগুলোকে রাখার চেষ্টা করা।
তো এটা আইকন দিয়ে বোঝালাম। এই টাইপের যে জিনিসগুলো আছে, যেমন বাটন, হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের বাটন। এখন মানুষ দেখলে বুঝতে পারে অ্যাকশন বাটনগুলো কিরকম হয়, সিটিএ বাটনগুলো কেমন হয়। এখন বাটনটা এমন ভাবে আপনি ডিজাইন করলেন, দেখলে মনে হচ্ছে ডিসেবল বাটন, অর্থাৎ ক্লিক করলে কাজই করবে না এরকম মনে হচ্ছে। ওইখানে সে কিন্তু যাবে না ক্লিক করার জন্য। আপনাকে প্রাইমারি বাটনের কিছু ব্যাপার আছে, ওগুলো আমরা ইউএতে গিয়ে দেখবো। তো মোট কথা, যে অ্যাকশনগুলো এক্সিকিউট করতে আমার ইউজাররা স্বাচ্ছন্দ্য বোধ করে বা তারা ইউজ টু, ওইগুলোকে চেঞ্জ করাটা ঠিক হবে না, বা চেঞ্জ করলেও আংশিক চেঞ্জ করা যায়। কিন্তু একেবারে নতুন কিছু যদি এখানে নিয়ে আসেন যেটার সাথে ইউজ টু না, তখন তারা ওই জিনিসটা, ওই টাস্কটাকে পারফর্ম করতে গিয়ে তারা কিন্তু আটকে যাবে বা কনফিউজ থাকবে। তবে ডিজাইনের ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন, ডিজাইনের লেআউট চেঞ্জ করতে পারেন, কম্পোনেন্ট চেঞ্জ করতে পারেন, কিন্তু অ্যাকশন নিতে গিয়ে তাকে যাতে কনফিউজ না হতে হয়, এই জিনিসটাকে মূলত এখানে ক্লিয়ার করা হয়েছে। আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে থ্রেশহোল্ড, অর্থাৎ ডোহার্টি থ্রেশহোল্ড। এটা কি জিনিস? এবার দেখেন, এইরকম একটা জিনিস আপনারা আগেও দেখে আসছেন। তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা ওইখানে দেখছিলাম কি, ইউজারের পারফরমেন্স, ইউজাররা পারফর্ম করতেছে সেটা একটা ইন্ডিকেটর, কমপ্লিশন ইন্ডিকেটর। আর এইখানে হচ্ছে ইউজার পারফর্ম করবে না, মেশিন পারফর্ম করবে, সেটার একটা ইন্ডিকেটর। তো এটা দেখেন, উইদিন 400 মিলিসেকেন্ড, এই 400 মিলিসেকেন্ডের মধ্যে ইউজারের ব্রেনকে একটা সিগন্যাল পাঠাইতে হয় বা সিগন্যাল দিতে হয় যে আমার এই টাস্কটা ঠিকভাবে পারফর্ম করতেছে কি করে না। এখন ধরেন আপনি একটা স্ক্যানার, এটা আপনি আপনার পিসিকে বা আপনার ফোনটাকে বা ডিভাইসটাকে আপনি ভাইরাস স্ক্যান করতেছেন বা ফ্র্যাগমেন্ট করতেছেন। তো সেক্ষেত্রে কমান্ড দিয়ে রাখলেন, এখন সেটা কত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা সেটার কোনো প্রপার ইন্ডিকেশন যদি না থাকে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে স্ক্যান যে হচ্ছে। ধরেন ঘুরতেছে, তো ঘুরতেছে, লোডিং বারটাই দেখতে পাচ্ছেন, কিন্তু পার্সেন্টেজ আকারে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি বুঝবেন না যে কতটুকু হলেও কতটুকু বাকি আছে, আমি এখন কি করব, ওয়েট করব, নাকি আমি আমার যে কাজ আছে সেগুলো আমি স্টার্ট করব, আমার প্রজেক্ট করব। মানে পিসিটাকে কি আমি একটু রেস্ট দিব, নাকি আমি এখনই কাজ শুরু করব, আমি কিন্তু ডিসিশন নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আগে আমরা যেটা দেখলাম ওইটার সাথে কিছুটা রিলেশন আছে, যেমন এই যে জাইগার লিঙ্ক, এটা আর হচ্ছে ডোহার্টি থ্রেশহোল্ড। তাহলে ওইখানে পারফর্ম করা হয় ইউজার নিজে পারফর্ম করে, সেটার একটা ইন্ডিকেশন থাকে। আর এখানে হচ্ছে মেশিন নিজে পারফর্ম করে, এখানে ইউজার কিছু নাই, মেশিন পারফর্ম করতেছে এবং সেটার একটা ইন্ডিকেশন। এখন ধরেন কোন একটা জায়গায় এসে আটকে গেছে, তার মানে হচ্ছে ওই ফাইলে কোনো প্রবলেম আছে, বা ওই ফাইলটা, যে ফাইলটা ওই মুহূর্তে স্ক্যান করতেছে সেখানে হয়তো বা কিছু একটা ডিটেক্ট হয়েছে, যার ফলে এখানে এসে ওইটাকে রিমুভ করার ট্রাই করতেছে বা তার সাথে মানে যুদ্ধ করতেছে, এরকম কিছু একটা। তখন আপনি কিন্তু বুঝে ফেলবেন যে আসলে প্রবলেম হচ্ছে না কি হচ্ছে। এই যে ইন্ডিকেশনটা, সেটাই মূলত আমার এই ল এর মধ্যে আছে। তবে এটা কিন্তু ক্লিয়ার করে দিছি যে কোন ইন্ডিকেশন, দুইটার মধ্যে প্যাচ লাগাবেন না। এবার সেই মিলার্স ল, খুবই কমন একটা ল, এটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট না, মূলত সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন দিয়ে মূলত দেখানো হয়েছে এটা, যে কি দেখানো হয়েছে, যে 1 2 3 4 5 এভাবে 7 পর্যন্ত আছে। এটা দেখে কি বুঝতে পারেন আসলে, অর্থাৎ একজন সাধারণ ইউজার সে যখন কোন একটা ওয়েবসাইট ভিজিট করে, হ্যাঁ, তো এই নেভিগেশন মেনুগুলো সর্বোচ্চ সে 6 থেকে 7টা মনে রাখতে পারে একসাথে। ওই জিনিসটাই মূলত এখানে বলা হয়েছে, এবং এটা খুবই কমন একটা ল, মিলার্স লটা। আপনি দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে 5টা ব্যবহার করে, 5টা থেকে 6টা মেনু, এবং তার কন্টেন্ট তো অনেক থাকতে পারে, তাই না? তখন কি করা হয়, ড্রপ ডাউন ইউজ করে দেওয়া হয়।
তো এইটা মনে রাখবেন যখন আপনি এখন তো ইউএক্স করতেছেন, ইউএক্স এর লাস্ট পর্যায়ে গিয়ে আপনার যেটা হবে কন্টেন্ট গুলো রেডি হয়ে যাবে, যে কি কি কন্টেন্ট থাকবে আপনার ইয়ার মধ্যে, প্রোডাক্টের মধ্যে। তো ওই জায়গায় এই নেভিগেশন মেনুটাকে কিন্তু ডিফাইন করে ফেলতে হবে যে আমি আসলে কোন কোন মেনু রাখতেছি, কোন মেনুর মধ্যে মানে আমার ওয়েবসাইটে মূলত কয়টা পেজ হবে, কোন পেজ কি নিয়ে হবে, কোন পেজে কি কয়টা সেকশন থাকবে, সবকিছু আপনার ওখানে চলে আসবে। তাহলে মেনুর ক্ষেত্রে আমরা এতটুকু মাথায় রাখবো, যেটা আমরা আজকে শিখলাম, যে ল আমাকে বলতেছে কয়টা, সর্বোচ্চ 7টা প্লাস মাইনাস। তাহলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অথবা গুড প্র্যাকটিস হচ্ছে কি সর্বোচ্চ 5টা বা 6টা রাখা। ঠিক আছে, 5টা রাখলে ভালো হয়, 6টা রাখতে পারেন। এর বেশি হলে তখন যে কোনো একটা মেনুর সাথে কি করবেন, ড্রপ ডাউন করে দিবেন আর কি। ওকে, ইভেন এখানেও দেখেন প্লাস মাইনাস 7 প্লাস অথবা মাইনাস, তাহলে 7টা থেকে 9টা হতে পারে অথবা 5টা হতে পারে। দেখেন এখানে 8টা দেওয়া আছে। গুগলের যে সার্চ ইঞ্জিনের যে ট্যাগ গুলো আছে না, কিওয়ার্ড, সাজেস্টেড কিওয়ার্ড গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানেও দেখেন ওই লটাকে ফলো করছে। তো এই বিষয়গুলো মাথায় রাখা। এরপর আরেকটা হচ্ছে গোল গ্রেডিয়েন্ট ল। তো এই গোল গ্রেডিয়েন্টটা এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, বিষয়টা কালার মানে এখান থেকে ডিপ, এখান থেকে লাইট হয়ে গেছে, এই গ্রেডিয়েন্টের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে এই যে লাল লাল যে অ্যারোগুলো দেওয়া আছে না, প্রত্যেকটা ইন্ডিকেশন বা ট্র্যাকিং পয়েন্ট, এইটাকে বোঝানো হয়েছে। তো ব্যবহারকারী বা ইউজাররা যাতে বুঝতে পারে যে সে এখন এখানে অনেকগুলো স্টেপ আছে, তো সে এই মুহূর্তে কোন স্টেপে অবস্থান করতেছে, তার লক্ষ্য বা তার গোলে পৌঁছাতে গিয়ে আর কয়টা স্টেপ কমপ্লিট করতে হবে, ওই জিনিসটা যেটাকে মানে যেই জিনিসটা ওই বিষয়টাকে ইন্ডিকেট করতেছে, সেটাই মূলত গ্রেডিয়েন্ট ল। এগুলো এই গ্রেডিয়েন্ট লটা আপনারা বিভিন্ন অ্যাপসের মধ্যেও দেখেন। ডেলিভারি অ্যাপসের মধ্যে এই ট্র্যাকিংটা বা গ্রেডিয়েন্ট লটা স্ট্রংলি ইউজ করা হয়। এছাড়া ট্র্যাক পয়েন্ট বোঝা যায় না। এখানেও সেম ধরেন, এটা কোনো একটা রেজিস্ট্রেশন প্রসেস, তাহলে প্রথমে সে কিছু ডাটা দিল, অর্থাৎ এখানে গেলে তার প্রসেসটা কমপ্লিটলি শেষ হবে। তো প্রথমে সে এখানে কিছু ডাটা দিল, হয়তো বা নাম, ইমেল অ্যাড্রেস দিছে, এখানে সে আরো কিছু ডাটা দেওয়া লাগছে, তারপরে স্টেজে গিয়ে হয়তো বা ওভারভিউ দেওয়া লাগবে, তারপরে স্টেপে গিয়ে হয়তো বা তাকে একটা সিভি আপলোড করতে হবে, এরপর স্টেজে গিয়ে হয়তো বা তার ফটো আপলোড করে সাবমিট করে দিতে হবে। তাহলে সে প্রতিটা স্টেপ কমপ্লিট করার সাথে সাথে সে কিন্তু মানে ডিটারমাইন হয়ে গেল যে আমি এখন কোথায় আছি, আমাকে কি করতে হবে। সে কনফিউজ না যে আর কয়টা স্টেপ পার করব বা আর কতবার নেক্সটে ক্লিক করলে আমাকে ফাইনাল স্টেপে নিয়ে যাবে। এই জিনিসগুলোকে বলা হয় গোল গ্রেডিয়েন্ট ল, অর্থাৎ তার গোলটাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তার গোলে পৌঁছানো এবং সেটাকে এইভাবে করে ভিজুয়ালাইজ করা, ট্র্যাকিং পয়েন্টগুলোকে দেখানো সুন্দর করে। সো এটাও কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট ল। এটা এই টাইপের, অর্থাৎ যেই অ্যাকশনটা রিচ করতে হলে আপনাকে কয়েকটা স্টেপ পার হতে হবে, ওই সব জায়গাতে অবশ্যই আপনাকে গ্রেডিয়েন্ট লটা ইউজ করতে হবে। আর যেখানে এরকম কোনো স্টেপ নাই, আপনার এক ক্লিকে হয়ে যাচ্ছে বা একটা জায়গা থেকে আপনার কি বলে আপনার ইনফরমেশন সাবমিশন হয়ে যাচ্ছে, সেখানে এটা দেওয়ার দরকার নেই। যেখানে অবশ্যই এরকম কোনো স্টেপ থাকবে, 2-3টা স্টেপ পরে আপনার সাবমিশন হবে বা ট্র্যাকিং হবে। যেমন ডেলিভারি অ্যাপগুলো তো দেখছেন সবাই। তো আপনি যখনই অর্ডারটা কনফার্ম করলেন তখন থেকে ট্র্যাকিং শুরু হয়। এরপরে লজিস্টিক যখন হয় তখন দেখা যায় যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করছে, ডেলিভারি ম্যানের কাছে আছে, এই মুহূর্তে ডেলিভারি ম্যান কোথায় দিছে, লজিস্টিকে দিয়ে দিছে,
তারপরে স্টেপে গিয়ে হয় কি যে কিছুক্ষণের মধ্যে 12 ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছায় যাবে। পৌঁছে যাওয়ার পরে কি হয়, ফিনিশ বা কমপ্লিট হয়ে যায়, ডেলিভারি কমপ্লিট। তো দেখেন আপনি কিন্তু বুঝতে পারলেন যে এই মুহূর্তে আপনার প্রোডাক্টটা কোথায় আছে, কোন জায়গায় আছে, সেটা কি প্রসেস হয়েছে নাকি হয় না, প্যাকিং হয়েছে নাকি হয় না, প্যাকিংটা পর্যন্ত ওখানে দেখা যায়। মানে ক্লিয়ার কনসেপ্ট থাকে আর কি। ইউজাররা কমপ্লেন করার কোনো জায়গা থাকে না। আচ্ছা, এরপর আসি প্রক্সিমিটি। এই প্রক্সিমিটি লটা এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এটা ইউএক্স এবং ইউআই দুই জায়গায় কাজে লাগে। যেমন যখন আমরা ডাটা বসাবো, একই টাইপের ডাটা পাশাপাশি রাখা। দেখা যাচ্ছে এখন এখানে আপনি এরকম টেক্সট কিছু ডাটা রাখলেন। এখন টেক্সটের পাশাপাশি হয়তো বা কোথাও আইকন আছে, আপনি টেক্সটের পরে আবার আইকন বসালেন, আবার টেক্সট, আবার আইকন। তখন একটা আইকন এখানে, একটা আইকন এখানে, একটা এখানে, তখন কিন্তু প্রক্সিমিটি ল ভায়োলেট করবে। হ্যাঁ, সো এইটা করা যাবে না। দেখেন সবগুলো আইকন একই জায়গায় আছে, তার মানে এখানে প্রক্সিমিটি কি করছে, মেনটেন করা হয়েছে। এখানে দেখেন রিলেটেড এলিমেন্টস আর গ্রুপড টুগেদার। সো এইটা মেনটেন করতে হবে। রিলেটেড যে অবজেক্ট গুলো আছে এগুলো সব রিলেটেড, এটা একটা প্যাটার্ন, এটা আলাদা একটা প্যাটার্ন, কিন্তু সব কিন্তু মানে সিমিলার, অর্থাৎ গোত্র হিসেবে সিমিলার, সবাই টেক্সট। এবং এইটা হচ্ছে আমার অ্যাকশনেবল বা ক্লিকেবল একটা টেক্সট। এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় বা কোনো একটা পেজে কিন্তু নিয়ে যাবে তাকে। এবং প্রতিটা জিনিসই একই রকম, ফুটারের জিনিসগুলো। তাহলে সবাই যেহেতু একই রকম, সবাইকে পাশাপাশি রাখতে হবে। আইকনগুলো সেম, দেখেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আইকন। সোশ্যাল মিডিয়ার আইকনগুলো কিন্তু একসাথে আছে, প্রক্সিমিটি এটা। আচ্ছা, এরপরে হচ্ছে ল অফ প্রেগন্যান্স। এই প্রেগন্যান্স লটা কি? এটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড অথবা কোনো একটা ওয়ার্ড থেকে, যেটা আসলে ক্লায়েন্ট বা ইউজাররা ওই বিষয় নিয়ে আসলে আগ্রহ জানার জন্য বা ওই বিষয়ের উপরে আরো জানতে ইচ্ছুক, সেটার হয়তোবা সে পুরোটা মনে নাই, কারণ একটা সেন্টেন্স তাকে লিখতে হবে বা 2-3টা ওয়ার্ড মিলে ওইটাকে সার্চ করতে হবে। এবং হয়তোবা তার প্রথম ওয়ার্ডটা মনে আছে, বাকিগুলো মনে নাই। ওইটুকু প্রথম ওয়ার্ডটুকু লিখলেই বাকিগুলো সাজেশন আকারে তাকে রিমাইন্ডার দেওয়া বা সাজেস্ট করা তাকে। এটাকে প্রেগন্যান্স বলে, ল অফ প্রেগন্যান্স। একটা ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড তৈরি হওয়া বা সাজেস্ট করা বা বের হয়ে যাওয়া, এই বিষয়টা আর কি। এতে করে হয় কি, ইউজাররা কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পায় এখানে। যখন দেখবে লোগো লিখছে, এখন লোগো ডিজাইন, লোগো অ্যানিমেশন, তারপরে লোগো রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু তাকে লিখতে হয় নাই। সে একটা ওয়ার্ড লিখছে, বাকিগুলো তাকে সাজেস্ট করছে। এখন তার এখানে যেটা দরকার জাস্ট ক্লিক করলেই ওইটা কিন্তু এক্সিকিউট হচ্ছে। তো এই জিনিসটাকেই মূলত ল অফ প্রেগন্যান্স বলে। আচ্ছা, এরপর আসি সিমিলারিটি। তো এটাও আরেকটা ইম্পর্টেন্ট। এখানে এক্সাম্পল দেওয়া আছে। তো দেখেন কোন একটা কিছু সার্চ করা হলো সার্চ ইঞ্জিনে, দেন অনেকগুলো রেজাল্ট শো করছে। দেখেন প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে এখানে অনেক কিছুই আছে। তো দেখেন তো এই প্রত্যেকটা গ্রুপ কিন্তু একই রকম, শুধু কন্টেন্ট আলাদা। যেমন এখানে ওয়েবসাইটের নাম, উপরে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস, নিচে মেটা ডাটা বা মেটা ডিসক্রিপশন 2 লাইনের। তো প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু একই রকম, এমন না যে এখানে নাম, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস, মেটা ডাটা আসলো, নিচে কিন্তু এগুলো আসলো। নিচে কি আসলো? শুধু নামটা আসলো, বাকিগুলো দেখা যায় না। আবার নিচে আবার কি আসলো? নাম আসলো, ওয়েবসাইট অ্যাড্রেস আসলো। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মেনটেন করতে হয়। এটাকে বলে সিমিলারিটি। অর্থাৎ একই টাইপের ডাটা যদি রিপিট হয়, সেক্ষেত্রে ওখানে কোনো ভ্যারিয়েশন নিয়ে আসা যাবে না, ওই সিমিলারিটি মেনটেন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যখন আপনারা ইউআইতে যাবেন তখন এটা খুবই খুবই লাগবে, এবং এটাকে মিস করার কোনো ওয়েই নাই, ল অফ সিমিলারিটি।
ওকে, আর এরপরে যেটা সেটা হচ্ছে পার্কিনসন। এটাও ইম্পর্টেন্ট। এই দেখেন এখানে একটা সার্চ বক্স আছে, তাই না? এখান থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো ডাটা সার্চ করে তারপরে আপনি ব্যবহার করতে পারেন বা ভিজিট করতে পারেন। এখন ডান পাশে দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড এবং একটা মাইক্রোফোনের সাইন দেওয়া আছে। তো এটার কারণটা কি আসলে? এই মাইক্রোফোনটা কিন্তু আগে ছিল না, একটা সময় পরে এটা অ্যাড হয়েছে। এটার ব্যবহারটা কি? তো এই লতে আমাকে বলছে কি যে ইউজারের টাইম কিন্তু সব সময় সব ইউজারের একরকম থাকে না। যখন যথেষ্ট টাইম থাকবে তখন সে কিবোর্ড টাইপ করে সার্চ করবে, ব্যাস সে নির্দিষ্ট ডাটা পেয়ে গেল। আর যখন তার হাতে টাইম কম থাকবে, সময় কম থাকবে, তখন কি করবে? লেখার মতো সময় যদি তার হাতে না থাকে, খুব বেশি ব্যস্ততা, তখন সে ভয়েস কমান্ড ব্যবহার করবে, ভয়েস টাইপিং ইউজ করবে, যার ফলে ওই যে একটা ভয়েসের আইকন দাও, এখানে ক্লিক করে সে যা বলবে সেটাই ওখানে লেখা হয়ে যাবে। তাহলে দেখেন এটাকে কতটা সহজ করে দিছে সে। এই জিনিসটাকে মূলত পার্কিনসন ল বলা হয়। অর্থাৎ ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বা সুবিধা অনুসারে সে যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবে, দুইটাই রাখা হলো। ওকে, ফিটস ল, এটাও পরিচিত ল। ফিটস নামটা শুনবেন অনেক জায়গায়। ফিটস লটাও মোটামুটি ভালো একটা ল। তো এই ফিটস লটা কি? এটা হচ্ছে দেখেন ফেসবুকের একটা স্ক্রিনশট এখানে আছে, এবং ফেসবুকের ইউআইটা অনেকবার চেঞ্জ হয়েছে। লাস্ট ইউআইটা এরকম আছে, আপডেটেড যেটা, এটাও একটু চেঞ্জ হয়েছে, হালকা পাতলা চেঞ্জ আছে। এখন এইটা কি জিনিস? সেটা হলো আমার ইউজার যখন অ্যাকশন নিবে, যেখানে গিয়ে সে কোনো অ্যাকশনে যাবে, সে অ্যাকশন নেয়ার মতো যে জায়গাটা, বাটনটা, সেইটা এমন জায়গায় না রাখা। ধরেন আমাদের মাউস গুলো কোথায় থাকে? অলওয়েজ সেন্টারে থাকে, কিন্তু এই মাউসটা অলওয়েজ কোথায় রাখেন? এই পাশে রাখেন, নিচে রাখেন, নাকি এই পাশে? কোনো সাইডে থাকে না, অলওয়েজ আপনার চোখের সামনে, মনিটরের সেন্টার পয়েন্টে অলওয়েজ থাকে। আপনি এই কথাটা আজকে ট্রাই করে দেখবেন, হয়তো কখনো কেউ খেয়াল করেননি, বাট আপনি কখনোই মাউসটাকে সাইডে রাখেন না। যখন সাইডে থেকে মনে হচ্ছে মাউস কোথায় গেল, মাউস কোথায় গেল, আপনি কিন্তু আবার মাঝখানে নিয়ে আসেন। তো এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো ওই জিনিসটাকেই মূলত বেস করে এই ফিস লটাকে করা হয়েছে, ইউটিলাইজ করছে। যেমন মাউসটা যাতে খুব বেশি নড়াচড়া না করা লাগে, অ্যাকশন বাটনগুলো এমন একটা জায়গায় রাখা যাতে করে সেন্টার পয়েন্ট থেকে খুব সহজে অ্যাক্সেস করা যায়। তার মানে দেখেন এটা যদি সেন্টার হয়, খুব সহজে কিন্তু আপনি এই লগ ইন বাটনে ক্লিক করে অ্যাকশনটা নিতে পারছেন। তাহলে দেখেন সেন্টার থেকে, অর্থাৎ মাউসটা যেহেতু আপনার মাঝখানে থাকে, আপনাকে যদি খুব কষ্ট না করে কোনায় নিয়ে যাওয়া না লাগে, বা উপরে টপ রাইটে নিয়ে যাওয়া না লাগে, লেফট রাইটে নেওয়া না লাগে, টপ লেফটে নেওয়া না লাগে, হ্যাঁ, এই বিষয়গুলোকে মূলত এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। ইউজারকে বিষয়গুলোকে একটু ইজিয়ার করে দেওয়া, এইটাই ফিটস ল। সো এই তো, এই ছিল ইউএক্স এর ইম্পর্টেন্ট কিছু ল। এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে আপনাদের, আমি এটা দিয়ে দেবো আজকে। আচ্ছা, আজকে ক্লাস আর দ্রুত মানে দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করে দিব। চাল ডাল, হ্যাঁ, কোন কোশ্চেন থাকলে এখানে লিখেন, দ্রুত লেখেন, না থাকলে আমরা শেষ করবো। তাহলে আগামী ক্লাসে
এগুলো নিয়ে ধরবো আপনাদেরকে। হ্যাঁ, তাহলে এটাকে এই সোর্স ফাইলটাকে ভালো করে স্টাডি করতে হবে, যাকে যেটা ধরবো সেটা কিন্তু বলতে হবে। আচ্ছা, আর যাদের ইন্টারভিউ করেন নাই যারা, তারা কি করবেন, তারা হচ্ছে ইন্টারভিউ কমপ্লিট করে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপ ওয়াইজ সাবমিট করবেন এখানে। ঠিক আছে, অনেকগুলো গ্রুপ কিন্তু খালি, তো এগুলো করা যাবে না। আর গ্রুপ যেহেতু আজকে রিঅ্যারেঞ্জ করা হলো, এটা আমি গ্রুপের ফাইলটা সাবমিট করে দিব। ডিফারেন্ট কেন এটা যিনি তৈরি করছে তাকে জিজ্ঞেস করেন। ওখানে সব ওয়েবসাইট ইউএক্স করা হয় না। অনেক ওয়েবসাইট আছে যেগুলো শুধুমাত্র ইয়ে করে, মানে বাজেট কম থাকে, কোন একটা ওয়েব ডেভেলপারকে দিয়ে দেয়, সে তার মতো করে ডিজাইন করে দেয়। হয়তোবা তার কাছে অনেক থিম থাকে, থিমগুলোকে দিয়েই সে ডেভেলপ করে দেয়। ওখানে ইউএক্স এর কিছুই থাকে না। ও চাল ডাল তো কম বাজেটের একটা জিনিস। সো এখানে এগুলো খুঁজলে হবে। আচ্ছা, ইউটিউবের যে কোনো বাকি আছে, যে কতটুকু বাকি, ওইটা আপনি মিলাবেন, কোন লতে পড়ে সেটা আপনি দেখবেন। আচ্ছা, ইউটিউবের অ্যালগোরিদম এবং ওদের ইউআই দুইটাই চেঞ্জ হয়েছে, দুইটাই আপডেট চলে আসছে। আগামী বছর এই যে জানুয়ারিতে দেখবেন আবার চেঞ্জ চলে আসছে। তো ওরা সবসময় রিসার্চের উপরে থাকে, ইউজার বেস করে যখন যেটা দরকার সেটাই নিয়ে আসে। তো ওদের পলিসি চেঞ্জ হয়, রুলস চেঞ্জ হয়, ইউআই চেঞ্জ হয়, এটা চেঞ্জেবল আর কি। ওগুলো তারপর ওরা লয়ের মধ্যেই থাকে, ওগুলো দেখবেন যে কোনটার মধ্যে পড়ে। দুইটা কালার গ্রেডিয়েন্ট, ওটা তো ইউআই ডিজাইন যখন আসবে তখন বলবেন। এই গোল গ্রেডিয়েন্ট ল মানে গ্রেডিয়েন্ট কালার না, আমি তো বলে দিলাম, আবার এটা বলছেন কেন? হিগস ল, সার্চ বার ছাড়া যেমন এখানেই দেখতে পারেন, যেমন এখানে আমরা কন্ট্রোল পি প্রেস করলে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে এটা দেওয়া আছে, প্রিন্টার আইকন দেওয়া আছে। তারপর কন্ট্রোল এস করলে সেভ হয়ে যায়। তারপর আইকনটা দেওয়া আছে যাতে করে মানে আপনি বুঝতে পারেন যে আসলে সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে সেভ করার অপশনটা আছে। এখন আইকন যদি না থাকে অনেকে কনফিউজ যে আসলে সেভ করা যাবে কিনা, এখানে সেটাই মানে বোঝা যায় না। হয়তোবা ব্যাক এন্ডে সেভ অপশন রাখা আছে, আপনি কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে, কিন্তু আইকন ব্যবহার না করার ফলে ইউজাররা বুঝতেই পারতেছে না যে সেভ হবে কিনা। ওকে, এখন থেকে এই লগুলো পড়ার পর আপনারা যখন ওয়েবসাইট গুলো দেখবেন তখন মিলানোর চেষ্টা করবেন। সব ওয়েবসাইটে, বিশেষ করে বাংলা ওয়েবসাইট গুলোতে এই ল গুলো মেনটেন করা হয় না, অনেকে জানেই না এই ল গুলো কি, কারণ ওই যে বাজেট কম, এজন্য। বাট ট্রাই করবেন কোথায় কোন, হয়তোবা কোন একটা ওয়েবসাইট পাইছেন সেখানে একটা বা দুইটা ল ঠিক আছে, বাকিগুলো ঠিক নাই, হতেই পারে। এবং ওইটাও তো আমাকে বলে লাভ নাই, ওটা আপনি জিজ্ঞেস করবেন যারা ডেভেলপ করছে তাদেরকে, আর তারা হয়তো ব্যবহার করে নাই। তার মানে কি তার ওয়েবসাইট ভুল, আপনি ভুল ধরতে যাবেন? ভুল ধরে লাভ নেই, কারণ যারা ইউজার, কিছু কিছু জিনিস আছে যে দু একটা জিনিস একটু কম থাকলেও প্রবলেম নাই, কিন্তু আপনি তো এটার উপরে গ্রাজুয়েশন করতেছেন, ছোট একটা কোর্স করতেছেন, আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনি যখন ইউআই করবেন তাতে যাতে করে আপনার ওখানে ভুল না থাকে, লগুলো যাতে পারফেক্টলি ইউজ হয়। যখন ফুল প্রজেক্ট আপনি করবেন, ক্লায়েন্টের প্রজেক্ট হোক, নিজের প্রজেক্ট হোক, ইমপ্লিমেন্টেশনটা যাতে পুরোপুরি থাকে সবগুলো। ওই যে বললাম না, মানে কম বাজেটের জিনিসগুলো মিসিং থাকে অনেক কিছু, ওইগুলো যেখানে দেখবেন যে নাই সেটা বুঝে নেবেন এই প্রবলেম ছিল, কেনা থিম বা ঠিকভাবে করে নাই তারা। ওকে, ঠিক আছে।
শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখানে অনেকে একেবারে পেঁচায় গোচায় ফেলতেছেন কেন? এত জেলাপির প্যাচ দিয়েন না। আপনারা আগে দেখবেন কোথায় ঠিক আছে না আছে। আমি তো ক্লিয়ার করে দিলাম, আবার পেঁচানোর কিছু নাই। আমি তো বললামই সব ওয়েবসাইটে তো ল মানে পারফেক্ট ভাবে ওরা ধরে ধরে ল গুলোকে অ্যাপ্লাই করে নাই। এই যে অনেকে বলতেছেন না যে নিউজ ওয়েবসাইট এগুলো তো মানে লোকাল ওয়েবসাইট। নিউজের মধ্যে কি ল মেনটেন করা সম্ভব? ওখানে জাস্ট মানুষরা রিড করতে পড়তে যায়, এখানে তো অ্যাকশন নিতে যায় না। এরপরে যাকে এগুলো নিলাম না কোশ্চেন গুলো, আপনারা একটু রিসার্চ করবেন না, তাহলে বুঝতে পারবেন। ওকে ফাইন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।